নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আর প্রত্যেক সপ্তাহের মতোই, প্রত্যেকটি মুখোমুখির পর্বের মতোই এই পর্বেও সামনাসামনি হব এমন একজন ব্যক্তিত্বের, যাকে টিভির পর্দায় বারে বারেই দেখা যায় এবং তাকে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকায় তাকে দেখতে পাওয়া যায় বিভিন্ন আলোচনায়। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি মিডিয়া জগতের সঙ্গে আরও বিভিন্নভাবে জড়িত, একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে জড়িত এবং সেই সঙ্গে সঙ্গে আকাশবাণীর সঙ্গে দীর্ঘদিনের তার যোগসূত্র। এবং পেশায় তিনি অধ্যাপনা করেন। আর অধ্যাপনা করেন এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি আমাদের সঙ্গে জড়িত, অর্থাৎ সাংবাদিকতার সঙ্গে জড়িত। অধ্যাপক বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত জানাই বিশ্বজিৎ। আমি কনফিউজড। আমি আলোচনাটা শুরু করবার আগে একটা কনফিউশন ছিল যে সম্বোধনটা কিভাবে করব। তো টেলিভিশনে তো অনেক সময় ঋতুপর্ণ ঘোষ কিংবা শিলাজিৎ তারা যখন টকশো করেছেন তারা তখন তুই তোকারি করতেন, কিন্তু সেটা তো সম্ভব নয়, তুমি বলেই বলছি। আমি শুরু করব যে জায়গাটা থেকে, সেটা হচ্ছে অবশ্যই একদম লোকসভা নির্বাচন সামনে চলে এসেছে। আর সেই লোকসভা নির্বাচনে এবারে বেশ কিছু বিষয় দেখতে পাওয়া যাচ্ছে, যেমন ইস্যুতে যেন ছয় লাভ। অন্যান্যবার যেরকমটা হয় অনেক ইস্যু থাকে, একাধিক ইস্যু থাকে, কিন্তু এবারে যেন প্রতি মুহূর্তে একটা করে ইস্যু ফোর ফ্রন্টে চলে আসছে। তার মধ্যে সন্দেশখালী রয়েছে। প্রধানমন্ত্রী একদিনের সফরে কোচবিহারে এলেন এবং সেখানে এসেও তিনি সন্দেশখালীর প্রসঙ্গ তুলছেন। কোচবিহারে সন্দেশখালীর প্রসঙ্গ উঠছে। ঠিক তেমনিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন, আলিপুরদুয়ারে তিনি সেই সন্দেশখালীর পাল্টা বক্তব্য রাখলেন। সন্দেশখালী প্রসঙ্গে তাঁর বক্তব্যের মধ্যেও উঠে চলে এলো। ঠিক এইরকমভাবে দুর্নীতির বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে। উঠে আসছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বেশ কয়েকটা যুগান্তকারী রায় দিয়েছেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হঠাৎ করে রাজনীতিতে চলে আসা। উঠে আসছে সিপিএম এবং কংগ্রেসের যে জোট, সেই জোটের সঙ্গে সমীকরণ আইএসএফের ঠিকঠাক মতন না মেলা। এই ইস্যুগুলো উঠে আসছে, কিন্তু উঠে আসছে না যে বিষয়গুলো, সে বিষয়গুলো হচ্ছে হঠাৎ করে রাজতন্ত্র গণতন্ত্রের মধ্যে ঢুকে পড়ছে। হঠাৎ করে আবার রাজতন্ত্রের কথা বারংবার উঠে আসছে যে বিষয়গুলো, হ্যাঁ ফেসবুকে হয়তো কোথাও আলোচনা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কোথাও এরকমটাও হচ্ছে যে কোনো একটি টকশো, আমি রিসেন্টলি একটি টকশো শুনছিলাম, টেলিভিশনে তো নানান রকমের টকশো রয়েছে, আমাদের সতীর্থরা সহকর্মীরা বিভিন্ন টকশো করেন। তো কোথাও একজন সঞ্চালক বলছেন এটা কোনো ইস্যু নয় বা এটা কোনো পয়েন্ট নয়, কিন্তু আমি একদম রাজতন্ত্র দিয়েই শুরু করছি। কৃষ্ণনগরে যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির, তাকে রাজমাতা বলে সম্বোধন করা হচ্ছে। তিনি কৃষ্ণচন্দ্র রায়ের বংশের একজন মানুষ, রাজা কৃষ্ণচন্দ্র রায়, কিন্তু সেই রাজমাতা বলে তাকে প্রজেক্ট করাটা গণতন্ত্রের পক্ষে কতটা সুখকর হচ্ছে? না, গণতন্ত্রের পক্ষে এটা হাস্যকর, সুখকর নয়। তার কারণ গণতন্ত্র তো আলাদা করে রাজাকে সম্মান দেয় না। গণতন্ত্রে সবাই এক। রাজারও যা ভূমিকা, রাজার ভোটের যা দাম, ওই রাজার এলাকায় যে কাপড় ইস্ত্রি করে, যে ফুচকা বিক্রি করে, তার ভোটেরও এক দাম। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির দৈন্যতা কি দেখা যাচ্ছে ইস্যুর ক্ষেত্রে? তা না হলে রাজমাতা তিনি গণতন্ত্রে যে কোনো সময় প্রার্থী হতেই পারেন, তার সেই অধিকার আছে, ভারতের সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে। কিন্তু তার পাশাপাশি রাজমাতা এই উপাধিটা, তকমাটা এটা যদি রাজনীতিতে ব্যবহার করা হয়, এই লেভেলটা যদি ব্যবহার করা হয়, তাহলে কোথাও একেবারে সচেতনভাবে, অদৃশ্যভাবে রাজতন্ত্রকে দিগে দেওয়া হচ্ছে। আমরা এই রাজতন্ত্রের বিরুদ্ধে আমাদের দেশ গণতন্ত্র পেয়েছে, একদম তাহলে কি কোনোভাবে যে লিগাসি, রাজতন্ত্রের লিগাসি, সেটা কি আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে? ভারতীয় জনতা পার্টি আসলে এবারে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমাদের এই রাজ্যে কতগুলো চমক তৈরি করেছেন। তার মধ্যে অন্যতম চমক অমৃতা রায় এবং যে প্রসঙ্গ আপনি বলছিলেন যে
রেখা পাত্র, সেও কিন্তু আর একটা চমক। সুতরাং এই যে চমক, গণতন্ত্রে চমক দিয়ে কাজ হয় না, গণতন্ত্রে কাজ হয় ইস্যু দিয়ে, গণতন্ত্রে কাজ হয় মুখ দিয়ে। গণতন্ত্রে রাজনৈতিক দল এবং নেতা, তাদের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা কতটা, সেটা আজকে লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের মানুষ আরো একবার বুঝে নিতে চাইছে। প্রসঙ্গ যখন এসেই গেল সন্দেশখালীর, মানে রেখাপাত্রের কথাটা উঠে এলো, একই জায়গায় যাকে গ্রেফতার হতে হয়েছিল সেই নিরাপদ সর্দার, যিনি প্রাক্তন বিধায়ক, বসিরহাট থেকে সিপিআইএম এর প্রার্থী হচ্ছেন তিনি। লড়াইটা হয়ে যাচ্ছে একদিকে যেমন সন্দেশখালী ইস্যু, অন্যদিকে তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় একদম সম্প্রতি বলেছেন যে প্রতিটা ভোট দেওয়ার সময় আমার মুখটা একবার মনে করবেন। আমার মনে পড়ছে একটা পুরনো বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজ্যের 294টা কেন্দ্রে আমি প্রার্থী। 2016 বিধানসভা নির্বাচনের আগে ঠিক যে সময়টায় নারদা কাণ্ডের ভিডিও দেখানো হলো মুরলীধর সেন লেন থেকে, ঠিক সেই সময় তার ঠিক পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যটি রেখেছিলেন। এবারেও কি সেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তৃণমূল সুপ্রিমো? অবশ্যই সেই চ্যালেঞ্জ আছে। দুটো কথা, প্রথমে মুখের কথাটা বলি, যে রাজ্যে নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা শাসকের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু ঘোষিত এবং অঘোষিত। রাজ্যবাসী জানে যে ভোট দিলে আমাকে দেখে দেবেন, ভুল ত্রুটি হতে পারে, তবে আমরা সেগুলো শুধরে নেব। ঠিক তেমনিভাবে মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, ঠিক তেমনিভাবে মানে কেন্দ্রের শাসক দল, আমি বলছি সেই জায়গাটা, যখন এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, বঙ্গ বিজেপির তখন মুখ নেই। ঘন ঘন দিল্লি থেকে কেন্দ্রীয় নেতারা এখানে আসছেন, প্রচার করছেন বিজেপির মুখ হয়ে। যে মুখ সারা ভারতবর্ষে, যে 56 ইঞ্চির জোর সারা ভারতবর্ষে, যে 56 ইঞ্চির ধক সারা ভারতবর্ষে, তিনি মুখ হয়ে উঠছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে। তার সারথি রয়েছেন অমিত শাহ। তার মানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, তারা 21 বিধানসভা নির্বাচনের আগে মুখ হয়ে উঠলেন এই রাজ্যের, এবং রাজ্য বিজেপির নেতারা বললেন আমাদের মুখ নরেন্দ্র মোদী। ঠিক যেমন করে 2024 দাঁড়িয়েও তারা বলছেন নরেন্দ্র মোদীর কথা মাথায় রেখে ভোট দেবেন, নরেন্দ্র মোদীর মুখ মনে করে ভোট দেবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় বঞ্চনার কথা, বলছেন কেন্দ্র টাকা না দিলে আমরা টাকা দেব, কেন্দ্র বঞ্চনা করলে আমরা রুখে দাঁড়াবো। রাজ্যের মানুষের ভালো মন্দ কেন্দ্রের মানুষরা বোঝে না। আরো একটা বিভাজন তিনি তুলে দিলেন, বাঙালিদের সুখ দুঃখ অবাঙালি যারা, তারা এসে কি করে বুঝবে? তোমার মনে আছে 2021 ক্যাম্পেইন ছিল বাংলা বাংলার মেয়েকেই চায়। সুতরাং এখানে এই সংস্কৃতিটা তিনি প্রতিষ্ঠা করলেন। এবং এবছর লোকসভা নির্বাচনে যখন আসানসোলের প্রার্থী নির্বাচন হলো, ঘোষণা হলো, সেই ঘোষণার সময় পবন সিং এর নাম ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি। যে পবন সিং এর বিরুদ্ধে অভিযোগ উঠলো বাঙালি মেয়েদের কটূক্তি বা মন্তব্য করার এবং বাংলা সংস্কৃতিকে আঘাত করার, সঙ্গে সঙ্গে পবন সিং বা ভারতীয় জনতা পার্টি পিছু হটলেন। অর্থাৎ বাঙালিয়ানা বা বাঙালি সংস্কৃতি, এটাকেও রাজনীতিতে কনভার্ট করে ডিভিডেন্ড পাওয়ার একটা চেষ্টা চলছে। এই ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা, বাংলা, বাঙালি, বাঙালি অস্মিতা, এই শব্দটা খুব ইদানিং উঠেছে, শোনা যাচ্ছে বিভিন্ন নেতা নেত্রীর মুখে। সেটার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়, সেটা তো অবশ্যই হিন্দুস্তান, রামলালার মন্দির প্রতিষ্ঠা, এবং সেটা বলা যেতে পারে 2019 যে ম্যানিফেস্টো, ইলেকশন ম্যানিফেস্টো, সেই ইস্তাহারে বিজেপি রেখেছিল রাম মন্দিরের কথা। সুতরাং সেই জায়গায় মানে একটা স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশের সবচাইতে বড় একটি রাজনৈতিক দল তাঁদের নির্বাচনী ইশতেহারে রাখছেন একটি মন্দির গড়ে তোলবার কথা। সুতরাং সেটার যে একটা রাজনৈতিক ডিভিডেন্ড আছে এবং সেটা পাওয়ার জন্য যথেষ্ট মরিয়া, যথেষ্ট উৎসুক ভারতীয় জনতা পার্টি, এটা পরিষ্কার। ডিভিডেন্ড কি পাবে? আমার মনে হয় এটাকে একটু আমরা রাজ্য এবং কেন্দ্র স্তরে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথম কেন্দ্রীয় স্তরের কথা বলি,
রাম মন্দির প্রতিষ্ঠা করা এটা কিন্তু দীর্ঘদিনের অঙ্গীকার ভারতীয় জনতা পার্টির। বিভিন্ন নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা বলছেন রাম মন্দির তৈরি করবেন এবং রামলালাকে প্রতিষ্ঠা করবেন। ঠিক লোকসভা নির্বাচনের আগে যখন মন্দির পূর্ণ হয়নি, অর্থাৎ মন্দির নির্মাণটা সম্পূর্ণ হয়নি, তড়িঘড়ি করে রাম মন্দিরের উদ্বোধন হলো, রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হলো। ভারতবর্ষের সংবিধানে বলা হচ্ছে কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic. ঠিক এই জায়গায় আপনি প্রশ্নটা করলেন যে মূলত এখানে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। সেখানে প্রত্যেক ধর্মের একই মর্যাদা, একই সম্মান, অন্য ধর্মকে সম্মান করা, এটা আমাদের সহবত, আমরা শিখেছি। ঠিক যে হিন্দুত্বের ধ্বজা ভারতীয় জনতা পার্টির নির্বাচনে এজেন্ডা হয়ে ওঠে, সেটাকে আরো একবার পুনঃপ্রতিষ্ঠা করা হলো এবং উত্তর ভারত, মধ্য ভারত পুরোটাই অবাঙালি যেখানে ভোট, সেখানে রামের গ্রহণযোগ্যতা, রামলালার গ্রহণযোগ্যতা বাংলার থেকে অনেক বেশি। রাম কিন্তু বাঙালির ঘরের দেবতা নয়, কারণ আমরা বাঙালিরা পুজো করে এসেছি কৃষ্ণকে। বাঙালিদের কাছে দেবতার যে কনসেপ্ট, সেখানে বলা হচ্ছে দেবতা আমাদের ঘরের ছেলে, আমাদের পাশের বাড়ির আমাদের দেবতা। আমরা সুখ দুঃখের কথা দেবতাকে বলি, আমরা সেটা কৃষ্ণের কথা বলি, আমরা কিন্তু রামের কথা বলি না। সুতরাং রামকে দেখিয়ে এ রাজ্যে ভোট যে বেশি বাড়বে বা পলিটিক্যাল ডিভিডেন্ড ভারতীয় জনতা পার্টি পাবে এটা নয়। কিন্তু যদি পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমা আমরা ছাড়িয়ে যাই, সেখানে অনেকগুলো জায়গা রয়েছে উত্তর ভারত এবং মধ্য ভারতে, সেখানে কিন্তু এই রাম মন্দির একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং হিন্দুত্ব। এবারের নির্বাচনে তাই হিন্দুত্ব বা রাম মন্দির বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে অনেকটা এগিয়ে রাখবে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, কোচবিহারে রিসেন্টলি এসেছিলেন প্রধানমন্ত্রী। তিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী, যেমন তিনি ইলেকশনের ক্যান্ডিডেটও বটেন, সুতরাং একজন প্রচারক এরকমটাও বলা যেতে পারে। তো তিনি যখন মঞ্চে উঠছেন তখন কোলাহল, গোটা জনতা যে সেখানে যারা রয়েছে ভারতীয় জনতা পার্টিরই সমর্থক, তারা জয় শ্রীরাম বলে ধ্বনি দিচ্ছেন। এই স্লোগানটা রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে তাহলে নাকি? একদম তাই। জয় শ্রীরাম কিন্তু কোনো অশ্লীল কথা নয়। যে কোনো ভারতবাসী আমরা জয় শ্রীরাম বলতে পারি, অর্থাৎ দেবতাকে সম্মান করা, সেটা যে কোনো বাঙালির, যে কোনো ভারতবাসীর, যে কোনো নাগরিকের দায়িত্ব। কিন্তু তার যদি অভিদৃষ্টি বা অভিমুখ রাজনৈতিক হয়, তাহলে সেটা সবসময় কাম্য নয়। এটা মনে হয় দেবতাকে অসম্মান করা। অনেক নেতা নেত্রী বলেন যে আপনি বলেন না জয় শ্রীরাম কেন? যখন প্রসঙ্গ আসে আমরা যে কোনো কেউ, আমি আপনি যে কোনো কেউ বলতে পারি জয় শ্রীরামের কথা। কিন্তু জয় শ্রীরাম কখনো নিন্দনীয় নয়, রাজনৈতিকভাবে ব্যবহার করা হলে নিন্দনীয়। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়ার কাছে মঞ্চে উঠছেন, পাশ থেকে জয় শ্রীরাম বলে ধ্বনি দেওয়া হচ্ছে। যদিও অনুষ্ঠানটা ছিল সরকারি, একদম সরকারি অনুষ্ঠানে, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া, এটা কোথাও যেন খুব নীরবে হিন্দুত্বকে প্রতিষ্ঠা করা এবং রাজনৈতিকভাবে বিদ্রূপ করার একটা অর্থ। সুতরাং যখন প্রধানমন্ত্রী মঞ্চে উঠছেন রাজনৈতিক প্রচারের জন্য, আর তার অনুরাগী বা অনুসারী যারা রয়েছেন তারা একসঙ্গে বলছেন জয় শ্রীরাম, তখন তার রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক পরিচয়টাই উঠে আসছে। ভারতবর্ষ, হিন্দুত্ব সেখানে পিছনে চলে যাচ্ছে। হিন্দুত্ব, ভারতবর্ষ, এই সবের সঙ্গেই জড়িয়ে রয়েছে আরও একটা ইস্যু, যে ইস্যুটা ইদানিং মার্চ মাসের পর থেকে খুব বেশি করে সামনে চলে আসছে, সেটা হচ্ছে সিএএ এবং এনআরসি, যেটা নিয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি ভারতীয় জনতা পার্টির নেতা, তিনি বললেন একটি তৃণমূলীকেও নাগরিকত্ব দেব না। এটা সাংঘাতিক ভাইরাল হয়ে গিয়েছে একটা মন্তব্য শান্তনু ঠাকুরের, এবং সেই মন্তব্যটি নিয়ে আবার তীব্র চাপানুতো শুরু হয়ে গিয়েছে।
কিন্তু এরকমটা তো কেউ মানে রাজনৈতিকভাবে গোটা বিষয়টাকে ব্যবহার করা এবং রাজনীতির স্লোগান হিসেবে এটা তো মানে কিরকম যেন লাগছে শুনতে বিষয়টি। 2019 সালে সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করা হলো পার্লামেন্টে। আইন তৈরি হতে 2024 লাগলো। এর আগে এই 5 বছরে সিএ নিয়ে যে আলোচনা হয়নি এমন নয়। এখানে আমরা দেখেছি বিধানসভা নির্বাচনের আগেও সিএর ইস্যু উঠেছিল। কারা তুলেছিলেন? ভারতীয় জনতা পার্টি তুলেছিলেন। এবং ভারতীয় জনতা পার্টি দাবি করেন যে তারা যা বলেন তা করে দেখান। 370 তারা করেছেন। অভিন্ন দেওয়ানি বিধি চালু করার প্রচেষ্টা শুরু হয়েছে। শুধু একটা কথাই বলেন না যে কৃষি আইন তারা কার্যকর করতে পারেননি। ঠিক তেমন ভাবে এই নাগরিকত্ব সংশোধনী আইন বলছে 3টি দেশ, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এই দেশে ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু তারা এদেশে যদি আসে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, তাহলে তারা নাগরিকত্ব দাবি করতে পারে, ভারত সরকার তাকে নাগরিকত্ব দেবে। দুটো প্রশ্ন এখানে আসে যে ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলতে গিয়ে তিনি হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান সবার কথা বললেন, মুসলিমদের বাদ রাখুন। যদি তাই হয় তাহলে যেসব তামিলরা শ্রীলঙ্কাতে থেকে এদেশে আসে বা ব্রহ্মদেশ থেকে আমাদের এখানে আসে, মায়ানমার থেকে আমাদের এখানে আসে রোহিঙ্গারা, তাদের নাগরিকত্বের কথা কিছু বলা হয়নি। দ্বিতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আজকে যে মন্ত্রীর কথা বলা হলো সেই মন্ত্রী বলছেন আমি নাগরিকত্বের জন্য সিএর জন্য অ্যাপ্লাই করব। আপনারা যারা তৃণমূল করেন করবেন না, বিজেপিরা সবাই অ্যাপ্লাই করুন। যারা অ্যাপ্লাই করছে যদি তার ডকুমেন্টস না দেখাতে পারে তাহলে সে নিজেই ওখানে দাবি করছে আমি ভারতের নাগরিক নই। কে দাবি করছে? যে এতদিন ভারতের গণতন্ত্রে ভোট দিয়ে এসছে, শুধু ভোট দেয়নি, সরকার নির্বাচন করেছে, এবং এমন একজন মন্ত্রী যে এই অনাগরিকদের ভোটে নির্বাচিত। এইখানে কিন্তু বৈষম্য রয়েছে। এইখানে আমাদের এই রাজ্যে একেবারে শান্তনু ঠাকুর যে সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করেন তাদেরকে ভোটের বাক্সে আনতে পারবে কারা? তৃণমূল কংগ্রেস না ভারতীয় জনতা পার্টি? শুধু এখানে নয়, আসামে যারা এখনো ডিটেনশন ক্যাম্পে রয়েছে তাদের কি হবে? হেমন্ত বিশ্ব শর্মা বলছেন একজন মানুষকেও যদি ফেরত পাঠানো হয়, সিএ এর পরবর্তী ধাপ হচ্ছে এনআরসি। বলছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্রোনোলজি সমঝে, আগে সিএ, পরে এনআরসি। আর তার দলেরই আসামের মুখ্যমন্ত্রী বলছেন একজনকেও যদি ফেরত পাঠানো হয় তাহলে তিনি রুখে দাঁড়াবেন। এই সিএ এনআরসি নিয়ে দাঙ্গায় দিল্লি, উত্তর ভারত 75 জন প্রাণ হারিয়েছে। কে নেবে এর দায়? সিএ নতুন করে নাগরিকত্ব দিতে হবে কেন? আর যদি নাগরিকত্ব দিতে হয় তাহলে ধর্মের ক্ষেত্রে বৈষম্য কেন? বারবার কেন্দ্রীয় সরকার বলছে সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, নেওয়ার আইন নয়। আমি ধরে নিলাম দেওয়ার আইন, কিন্তু যাদের দেওয়া গেল না তাদের কি হবে? তাহলে এটা কি ভাবা যায় যে এতদিন ধরে আমরা দেখতাম রেশন কার্ড আছে, কেন? রেশন কার্ড হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য। আমরা দেখতাম ভোটার আইডেন্টিটি কার্ড আছে, তারপরে এলো আধার কার্ড, ইউনিক আইডেন্টিফিকেশন কার্ড প্রত্যেকটা নাগরিকের জন্য। প্যান কার্ড আছে যারা ইনকাম ট্যাক্স দেয়। তাহলে সিএ যে কার্ড দেবে সেটা কি ভোটের ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করা হবে? মানে এবারের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে সিএ এর কথা বলে যে নতুন পরিচয়পত্র দিতে চাইছেন
সেটা আসলে লোকসভা ভোটের ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতে চাইছেন। এখন এটা মানে এই সিএএ বিষয়টা যথেষ্ট কনফিউশন তৈরি করছে, কিন্তু সেই কনফিউশনটা তৈরি করছে বলেই সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা খুব সহজ হয়ে যাচ্ছে আর কি। আমি এবার একটুখানি প্রসঙ্গান্তরে আসবো। অনেক জটিল জটিল বিষয় রয়েছে, তার মধ্যে একটা খুব সরল বিষয় নিয়ে আসি। একসময় দেয়াল লেখা হতো, সেই দেয়াল লেখাতে খুব সুন্দর সুন্দর ছড়া দেখতে পাওয়া যেত। সেসব ছড়া আজকাল আর খুব একটা দেখতে পাওয়া যায় না। তবে আজকে আমি একটা অদ্ভুত মানে আমারই একজন পরিচিত একজন প্রাক্তন সাংবাদিক, জানি না বর্তমানে এখন কি করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে তিনি ফেসবুকে খুব সরব। তিনি লিখছেন যে পঞ্চায়েতে ভোট দিতে দিসনি, এরকম একটা দেয়াল লিখন, পঞ্চায়েতে ভোট দিতে দিসনি, বিধানসভায় দেব কি, ওপরে ক্যাপশনে লিখে দিয়েছেন ওটা লোকসভায় হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাঙালির যে সরস মানসিকতা ছিল, সেই সরস মানসিকতা সরে গিয়ে এখন কি বেশ খানিকটা আক্রমণাত্মক হয়ে গিয়েছে, হামলা করার মানসিকতা তৈরি হচ্ছে। ভোটের দেয়াল লিখনে কি সেটাই অনেকটা বেশি করে পরিস্ফুট হচ্ছে? দেওয়াল লেখন সেই অর্থে যে শিল্পের পর্যায়ে গেছিল, এই মুহূর্তে সেই দেয়াল লেখন আমরা দেখি না। কেন দেখি না? দেয়ালের সংখ্যা কম আছে, ইলেকশন কমিশনের বিভিন্ন গাইডলাইন আছে দেওয়াল লেখা নিয়ে, আর এই জায়গাটা নিয়ে নিয়েছে সোশ্যাল মিডিয়া। নানান ধরনের মিম তৈরি হচ্ছে, ট্রোল তৈরি হচ্ছে। আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি সেই ট্রোল দেখার জন্য। কিন্তু একটা সময়ে কবিতা এবং ছড়া এমন করে বাঁধা হতো, দেওয়ালে দেওয়ালে লেখা থাকতো এবং সেটা আলোচনার বিষয় হতো। শুধু শিল্পের নয়, একটা তীব্র ব্যঙ্গ থাকতো, শ্লেষ থাকতো এবং ভোটারকে বুঝিয়ে দেওয়া হতো এটাই আমার ইস্যু, এই কারণে আমি ভোটারকে বলছি। আসলে এখন নির্বাচনের প্রচারের যে সহবত, যে সংস্কৃতি বদলে গেছে। এখন আর ভোট দেওয়ার জন্যে বলতে হয় না আমি এই এই করেছি, এই এই করব। ভোট না দিলে ভোটারের কি কি দুরবস্থা হবে সেগুলোই প্রধান হয়ে উঠছে। আর দেওয়াল লেখার তেমন লোক নেই, দেওয়াল লিখতে চায় না, কারণ তারা জানে দেওয়াল লেখার ইম্প্যাক্ট ব্যালট বক্সে তেমন করে পড়বে না যেমন করে সোশ্যাল মিডিয়া। এবং আমি দেখি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের টুইটার যখন হ্যান্ডেল অপারেট করে, তাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ পেজগুলোতে যখন অপারেট করে, বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। তাই আর আলাদা করে দেওয়ালের দিকে নজর দেওয়া হচ্ছে না, দেওয়ালের দিকে নজর দেওয়া হচ্ছে আমরা ওয়ালে পোস্ট দেখছি। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ওয়ালগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাড়ার দেওয়ালের থেকে বা শহরের বিভিন্ন দেওয়ালের থেকে। আমরা আগে এত মিডিয়া ছিল না, কে ভোটে দাঁড়ালো, তার কি কি এজেন্ডা আছে, এরকম পয়েন্ট বুলেট করে করে লেখা থাকতো। আর এখন আমরা সেই দেওয়ালটা দেখারই সময় পাই না। বিভিন্ন রং ব্যবহার করা হতো, বিভিন্ন তুলি ব্যবহার করা হতো, শিল্পী মানে ভোটে, এবং যারা ছবি আঁকেন পাড়ায় বা যারা লিখতে পারেন তাদের দাম এই সময় সবচেয়ে বেশি ছিল। এবং সে দিনে এক পার্টির লিখছে, সে পয়সা দিয়ে লেখে, রাতে এক পার্টির লিখছে এবং সঙ্গে কর্মীরা তাকে সাহায্য করছে, রাত জেগে দেওয়াল লেখা হচ্ছে। সুতরাং এই সংস্কৃতিটা বদলে গেল, এখন কুকথার সংস্কৃতি। হ্যাঁ, আমি ঠিক এই জায়গাটাতেই আসতে চাইছিলাম যে কুকথার সংস্কৃতি ইদানিং কালে দেখতে পাওয়া যাচ্ছে খুব। আমি একটি টিভি টক শো দেখছিলাম এবং সেখানে একজন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে একটি কুকথা বলেছেন, তাতে রেড়ে করে তেড়ে উঠলেন যিনি ভারতীয় জনতা পার্টি ছিলেন। প্রধানমন্ত্রী তো সকলের, বিজেপির প্রধানমন্ত্রী নন। আবার ঠিক একই টক শোতে সুজিত, আমি খুব অবাক হয়ে দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যখন কুকথা বলা হচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের ওই কর্মীটি হয়তো খানিকটা সরব হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার কণ্ঠস্বর ডাউন করে দেওয়া হচ্ছে। আপনি সাংবাদিকতা পড়ান, সেই জায়গা থেকে আমি একটুখানি জানতে চাইবো এটা প্রথম কথা সাংবাদিকতা, এটা প্রথম কথা সাংবাদিকতা নয়, এটা পক্ষপাত দুষ্ট। এবং সেটা ঘোষণা করা হচ্ছে যে আপনার কণ্ঠস্বরটা আমি বন্ধ করব। রাজনৈতিক দলের মদতে যদি কোনো মিডিয়া চলে এবং সেই মিডিয়ার বিশ্বাসযোগ্যতা কোথায়? আপনি এই যে বললেন যে কুকথার খুব সাম্প্রতিক ইতিহাস নয় কুকথার। আমরা আমাদের রাজ্যে দেখেছি বাম জামানায় একের পর এক নেতা কুকথার এই পরম্পরা বহন করে আনছেন।
পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, কাকে ছেড়ে কাকে বলবেন, বিজেপি, কংগ্রেস তুলনামূলকভাবে একটু কম, কিন্তু কংগ্রেসের নেতারাও, আমি মানস ভূঁইয়ার কথা বলতে পারি, আরো অনেক নেতার কথা বলতে পারি, তৃণমূল কংগ্রেসের অনেক নেতার কথা বলতে পারি, ভারতীয় জনতা পার্টির নেতার কথা বলতে পারি। কোন একজন নেতা মঞ্চ থেকে বলছেন যে বাঁশ দিয়ে মারা হবে, পেটানো হবে, কেউ একজন বলছেন হাফ প্যান্ট পরুন। বাঁশ, বোম, পিতৃপরিচয় কিছুই বাদ যাচ্ছে না। ইয়ে কোন রাজনৈতিক সংস্কৃতি? বাংলা এই রাজনৈতিক সংস্কৃতি দেখে অভ্যস্ত নয়, এবং এটা মনে থাকবে যারা এই রাজনৈতিক সংস্কৃতিটা তুলে ধরতে চাইছে ব্যালট বক্সে কিন্তু তার উত্তর পাচ্ছে। আসলে সারা ভারতবর্ষ জুড়ে এই কুকথার রমরমা, অর্থাৎ এই কুকথা দিয়ে দেখবেন যে কর্মীদের উদ্দীপিত করার একটা প্রচেষ্টা, যে কর্মীরা অনেক বেশি উদ্দীপিত হয়ে কাজ করবে, তাদের এটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, যে কুকথা বলে কর্মীদের। কিন্তু নতুন প্রজন্ম কি তাতে রাজনীতির পরে আকর্ষিত হবে? একেবারেই নয়। তাদের যে আগ্রহ, তাদের যে উৎসাহ, সেগুলো দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে, রাজনীতি বিমুখ হয়ে পড়ছে। আজকে বলুন তো, কতজন এই লোকসভার যারা প্রার্থী হয়েছে, আমরা বিভিন্ন সময় কথা বলি, প্রথম ভোটার যারা এবার প্রথম ভোট দেবে, তারা রাজনীতি সম্পর্কে কতটা ইন্টারেস্টেড, তারা কতটা আগ্রহী। তাদের কাছে বলে যে তারা তো দুর্নীতির কথা বলে, তারা চুরির কথা বলে, তারা বলে রাজনীতি মানে নোংরামি। আর তারপরে যদি এইসব কথা টেলিভিশন সেটে, সংবাদপত্রের পাতায়, সোশ্যাল মিডিয়ায় দেখে, তাহলে তারা কোন সংস্কৃতিতে বেড়ে উঠবে? আর আগামী প্রজন্মের কাছে রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা একটা বড় প্রশ্ন। এবং আমরা এবারের লোকসভা নির্বাচনেও দেখতে পাচ্ছি বিভিন্ন দলে বেশ কয়েকজন তরুণ মুখ, বেশ কয়েকজন তরুণ প্রার্থী তারা আসছেন। যেমন তৃণমূল কংগ্রেসে দেবাংশুর মতন তরুণ তুর্কি নেতাকে দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি সিপিআইএম এ বেশ কয়েকজন তরুণ মুখকে তুলে আনা হয়েছে, লোকসভার প্রার্থী করা হয়েছে। কিন্তু এই তরুণ প্রজন্ম সত্যি সত্যি কতটা রাজনীতি সম্পর্কে ইন্টারেস্টেড, এটা একটা প্রশ্ন। একদিকে যেমন ঠিক তেমনিভাবে তরুণ প্রজন্মের একটা বড় অংশ তারা বেকারত্বের শিকার, এবং তারা ঠিক কি রোজগার করবে সেটা বুঝতে না পেরে কোনো কোনো দলে নাম লেখালে কিছু কিছু সুবিধা পাওয়া যাবে, তার জন্য রাজনীতি করে। কিন্তু রাজনীতির সেটাই একমাত্র ডিভিডেন্ড নয়, রাজনীতি মানুষের নীতি, জনগণের জন্য। তরুণ প্রজন্ম সব থেকে বেশি দিশেহারা এই রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের নিয়ে। তারা কিন্তু কাউকেই বিশ্বাস করে না। এর দায় কি ওই তরুণ প্রজন্মের? না, রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে। কি স্বপ্ন দেখিয়েছে তাদের? এই ভারতবর্ষে আমরা এর আগে রাজনীতি দেখিনি। একটা সময় ছিল যে তরুণদের স্বপ্ন দেখানো হতো রাজনীতিতে এসে দেশের হাল ধরা, দেশকে সঠিক পথ দেখানো। সেটা তো নেই। তারা জানে এখন পড়াশুনো করে চাকরি পেতে গেলে একদিকে যেমন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা দরকার, অন্যদিকে টাকা দরকার। চাকরি আর শিক্ষা দিয়ে হচ্ছে না, সার্টিফিকেট দিয়ে হচ্ছে না, জ্ঞান দিয়ে হচ্ছে না, মেধা দিয়ে হচ্ছে না। একের পর এক নেতা নেত্রী তাদের বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে এবং সব বলছে চাকরি দুর্নীতির টাকা। কিন্তু খারাপ লাগে কি, এত দুর্নীতির পরেও আমরা দেখেছি আমাদের এই রাজ্যে সারদা নারদার মতো ঘটনা হয়েছে। একের পর এক নেতা কাগজে মুড়ে টাকা নিয়েছেন, তাওয়েলে মুড়ে টাকা নিয়েছেন, তারপর সেই নেতা ভোটে লড়েছেন, আগের থেকে অনেক বেশি ভোটে জিতেছেন। তার মানে রাজনীতিতে দুর্নীতির মান্যতা রয়েছে। দুর্নীতি কখনো রাজনীতির কাছে বাধা হয়ে ওঠেনি। খুব সম্প্রতি মধ্যপ্রদেশের কথা আমি বলবো, পশ্চিমবঙ্গের কথা তো বললাম, মধ্যপ্রদেশে যে কেলেঙ্কারি নিয়ে উত্তাল ছিল ভারতবর্ষ, ব্যাপম কেলেঙ্কারি, এবং সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই রাজনৈতিক দল আরো বেশি ভোটে এবার জিতেছে। তাহলে কোন বিশ্বাসে আমরা বলবো রাজনীতি কলুষ মুক্ত হবে, রাজনীতি স্বপ্ন দেখাবে, রাজনীতির দিশা তৈরি করে দেবে, রাজনীতি আগামী প্রজন্মের পরিকল্পনা দেখাবে, আগামী প্রজন্মের ভাবনা চিন্তার প্রতিফলন রাজনীতিতে আসবে, আমরা বাগ্মী রাজনীতিবিদ পাবো, সাংসদ পাবো। সেজন্য তো আমরা অপেক্ষা করে থাকি। অন্তত রাজনীতিকে যারা
কুৎসিত জায়গায় না নিয়ে যায়, রাজনীতিকে যারা অপসংস্কৃতির জায়গায় না নিয়ে যায়। তরুণ প্রজন্মের কথা যখন বললাম, মেয়েদের কথাও বলতে হবে। সন্দেশখালির প্রসঙ্গ চলে আসবে। একটা বড় অংশের মানুষ, 49% ভোট আছে পশ্চিমবঙ্গে মহিলাদের, এবং সেই জায়গাতে সেই ভোটাররা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করেন। একটা বড় অংশ, ওই 49%-এর মধ্যে একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব পছন্দ করেন, এবং সেই কারণেই লক্ষ্মীর ভাণ্ডার, সেই কারণেই কন্যাশ্রী, সেই কারণেই গৃহশ্রী, সেই কারণে অনেকগুলো জনমুখী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন রাজ্যে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সন্দেশখালিটাকে ইস্যু করে সেই মহিলা ভোটারদের খানিকটা ঘুরিয়ে দেওয়া গেছে কি? বিজেপি তাতে কতটা সক্ষম হয়েছে? বামেরা, বিশেষ করে বাম কংগ্রেসের বিভিন্ন নেতাকেও সেখানে তাদেরকে দেখেছি, বেশ খানিকটা ফুটেজও পেয়েছেন তারা। সন্দেশখালি কিন্তু এবারের লোকসভা নির্বাচনে খুব ইন্টারেস্টিং ইস্যু। আমি যদি একটু ক্রোনোলজিটা বলি, সন্দেশখালি ঘটনা ঘটার পর সাধারণ মানুষরা, মহিলারা যারা ক্যামেরার সামনে এলেন, তাদের কথার ধার, প্রশ্ন করার যে ঢং, হার মানাবে সাংবাদিককেও। তাহলে হঠাৎ করে একদিন তারা তৈরি হলো? একদিনেই কি সন্দেশখালির ঘটনা ঘটেছিল? সঙ্গে সঙ্গে তুলনা করা হলো সন্দেশখালির ঘটনা খালি পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষকে নড়িয়ে দেবে। যেমন সিঙ্গুরে হয়েছে, যেমন নন্দীগ্রামে হয়েছে। সন্দেশখালির মুখ আর নন্দীগ্রাম সিঙ্গুরের মুখের মধ্যে পার্থক্য আছে। নন্দীগ্রাম সিঙ্গুরের মুখ ছিল বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইওয়ের উপরে অনশন করেছিলেন, সঙ্গী ছিলেন তৃণমূলের তখনকার একদম প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী, যে এখন ভারতীয় জনতা পার্টির বিরোধী মুখ বা ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা। সেইখানকার সঙ্গে এই সন্দেশখালির যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কিন্তু চরম আকারে বা তার ব্যাপ্তি নিয়ে যাওয়া যায়নি। প্রথম দিকে, প্রথম প্রায় 1.5 মাস ইস্যু সন্দেশখালি থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শাহজাহান শেখ এবং তার যারা সঙ্গী আছে তাদের গ্রেপ্তার করা। একের পর এক শিবু হাজরা, উত্তম সর্দার, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের অনুমতিতে, আদালতের ব্যাখ্যা নিয়ে গ্রেপ্তার করা হয়েছে শাহজাহান শেখকে। এর পরে বারাসাতে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলেছেন সন্দেশখালির ঝড় উঠবে সারা ভারতবর্ষে। মহিলাদের অসম্মান করা প্রত্যেক মহিলা দুর্গা হয়ে উঠবেন, ভোট দেবেন ব্যালট বক্সে এই পশ্চিমবঙ্গের শাসনের বিরুদ্ধে। কিন্তু যে ঢঙে, যে আত্মবিশ্বাসে তিনি বলেছিলেন, তারপর প্রায় 15-20 দিন চলে গেছে। আজকে কিন্তু সন্দেশখালির ইস্যুটা আর পশ্চিমবঙ্গে ঝড় তৈরি হয়নি। ভারত তো আমি ছেড়ে দিলাম, পশ্চিমবঙ্গে মৃদুমন্দ বাতাস হয়ে বইছে। এর পলিটিক্যাল ডিভিডেন্ড বিরোধীরা নিতে পারল না, বরং শাসক দল জমি তৈরি করলো। কেন? যেসব জমি নিয়ে অভিযোগ ছিল তাদেরকে জমি ফেরত দিয়ে দেওয়া হলো। একের পর এক নেতাদের পাঠানো হলো, যার যা অভিযোগ শোনার জন্য কেন্দ্র তৈরি হলো। এখানে বিরোধীদের ব্যর্থতা। বিরোধীরা এটাকে পলিটিক্যাল ইস্যু করলেও তার সঠিক ব্যবহার করতে পারল না। কিন্তু আমরা সাধারণ মানুষ তো এই ঘটনাকে পলিটিক্যাল ইস্যু করতে চাইনি। যদি সন্দেশখালির মানুষেরা আক্রান্ত হয়, মহিলাদের শ্লীলতাহানি হয়, তাহলে যে যে ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে তার শাস্তি চাই, কোনো রাজনৈতিক দলের নয়। প্রশাসন, পুলিশ, যাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তারা যদি দায়িত্বশীল ভূমিকা না নেয়, তারা যদি সক্রিয় না হয়, তাহলে সন্দেশখালিকে একটা ব্যালট বক্স বাঁচাতে পারবে না। আমি একদম শেষে চলে এসেছি আজকের আলোচনার। অনেকগুলো ইস্যু, সেই সমস্ত ইস্যুর মধ্যে অবশ্যই বাম কংগ্রেসের জোট এবং সেই জোটে আইএসএফ না থাকা, এখন না থাকাই বলা যেতে পারে, কারণ ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকীর লড়ার কথা ছিল, তিনিও লড়ছেন না, অন্য প্রার্থী দিয়েছে আইএসএফ। কিন্তু বিষয়টা হচ্ছে অনেক ক্ষেত্রেই আইএসএফ এর সঙ্গে বামেদের লড়তে হবে কি আইএসএফ এর সঙ্গে কংগ্রেসকে লড়তে হবে, এরকম একটা জায়গায় পৌঁছে গেছে। বাম কংগ্রেসের এই জোট, যে জোটকে আমরা বারবার হতে দেখেছি কিন্তু আদৌ তারা কোনো ফলপ্রসূ হয়নি। গত বিধানসভা নির্বাচন কিংবা তার আগের লোকসভা নির্বাচন 2019 কিংবা 2016 বিধানসভা নির্বাচনেও একটা অঘোষিত জোটের হাওয়া উঠেছিল।
কিন্তু তারা তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। এবারেও কি সেরকমটাই হবে, নাকি লড়াইটা জোরদার হবে কোথাও কোথাও? না, বাম কংগ্রেসের জোটে লোকসভা নির্বাচনে তেমন প্রভাব পড়বে না। এই জোটটা নিয়ে নানান রকম সমালোচনা হয়। কেন? অনেকে বলেন যে রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা, সুতরাং সাধারণ মানুষ সবসময় রাজনৈতিক প্রেক্ষাপট বোঝে না। যারা একটু প্রবীণ, আমাদের থেকে বয়সে বড়, তারা দেখেছেন বামেরা এই শহরে বোফোর্সের পরে একের পর এক দেওয়াল লিখেছেন, গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। আজকে সেই বামেরা হাত ধরছে কংগ্রেসের। ভালো, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বদলাতে পারে, কিন্তু ঠিক একই সময়ে দাঁড়িয়ে তারা প্রবল বিরোধী হিসাবে লড়াই করছে কেরালাতে কংগ্রেসের সঙ্গে বামেরা। আমার ভাবনার জায়গা এখানে, প্রেক্ষিত আলাদা হতে পারে, রাজনৈতিক আদর্শ কি বদলে যেতে পারে? গ্রাসরুট লেভেলে যেসব কর্মীরা দিনের পর দিন বাম জামানায় কংগ্রেস কর্মীরা মার খেয়েছে, তার পরিবার আজকে কি করে এটা সমর্থন করবে? তবে আমাদের রাজ্যে যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে হয়, একটি বিরোধী শক্তির দরকার হয়, তাহলে এদেরকে এক হতে হবে। ঠিক যেমন ভাবে সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে বিজেপিকে সরাতে গেলে অবিজেপি জোট তৈরি হলে, এই তৃণমূল কংগ্রেসকেও সঙ্গে নিয়ে বাম কংগ্রেস যে জোটটা তৈরি হয়েছিল, ইন্ডি জোট, সেই জোটটা খুব তাৎপর্যপূর্ণ ছিল। কিন্তু এদের মধ্যে বিশ্বাসযোগ্যতার অভাব। কে লিডিং পজিশনে থাকবে? অর্থাৎ কংগ্রেস ভারতবর্ষে প্রায় 230টা আসনে একা লড়াই করতে পারে। সুতরাং কংগ্রেস সব থেকে বড় দল বিরোধী জোটে। সেই কংগ্রেসের নেতৃত্ব মেনে নিতে চাইছে না অন্যান্য সহযোগী অবিজেপি দলগুলো। এখন কংগ্রেসকে এটা শোনাতে গেলে কোথাও কোথাও দায়িত্বশীল থাকতে হবে, দেখতে হবে। আমরা যদি শেষ 10 বছরের ভারতের নির্বাচনের টেন্ডেন্সি দেখি, প্রবণতা দেখি, সেক্ষেত্রে দেখা গেছে ভারতীয় জনতা পার্টিকে রুখে দিয়েছে একের পর এক আঞ্চলিক দল। আপের মতো, যদিও আপ এখন জাতীয় দল, আপের মতো আঞ্চলিক দল পাঞ্জাবে, দিল্লিতে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস। সুতরাং কংগ্রেস যদি তাদের সম্মান দেখাতে না পারে, তাহলে একা কংগ্রেস কিছু করতে পারবে না। আর তৃতীয় ফ্রন্টের যে ভাবনা, সেটা কিন্তু কংগ্রেসকে বাদ দিয়ে হবে না। সুতরাং সেই অবস্থায় দাঁড়িয়ে যত বিরোধীদের ভোট ভাগ হবে, তত ডিভিডেন্ড বা মুনাফা পাবে ভারতীয় জনতা পার্টি। একদমই। আমি একদম শেষে একটাই প্রশ্ন করব অধ্যাপক বিশ্বজিৎ দাসকে, সেটা হচ্ছে যে নির্বাচনের আর মাত্রই কয়েকটা দিন বাকি, ঠিক কি হতে পারে? 47 দিনের একটা টানা লড়াই, তারপর 4 জুন আমরা জানতে পারবো, জুন মাসের 4 তারিখে ঠিক কি হলো ফলাফল। নির্বাচনে এবারের সব থেকে বড় ইস্যু, যেটা নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, 920 বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এখানে আসছে। কেন? অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্য। রাজ্যের মানুষের কাছে, পুলিশের কাছে, প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হিংসাহীন, মৃত্যুহীন একটা ভোট করা। সে ভোটে ভারতীয় জনতা পার্টি 20টা পাক, 22টা পাক, তৃণমূল কংগ্রেস 20টা পাক, 22টা পাক, কোনো বিষয় নয়। রাজনীতিতে হার জিত থাকবে, কিন্তু একটা মানুষের প্রাণ গেলেও সে ভোট কালো চিহ্ন হয়ে থাকবে। এই ভোটের জন্যে গণতন্ত্র নয়, গণতন্ত্র স্বাধীন, অবাধ, শান্তিপূর্ণ ভোটের জন্য। অবাধ শান্তিপূর্ণ ভোট হোক, আমরা সেরকমটাই চাই। আর আমরা কেন, যে কোনো শান্তিকামী মানুষ সেরকমটাই চাইবে, শান্তিকামী নাগরিক এদেশের সেরকমটাই চাইবে। 543টা কেন্দ্রে ভোট গোটা দেশ জুড়ে, এবং সেই মহাযজ্ঞে আমরাও সামিল হব অবশ্যই। আমাদের বাঁহাতের তর্জনীতে ভোট দেওয়ার সেই কালো দাগটি পড়বে, এবং সেটা শান্তিপূর্ণভাবেই পড়ুক প্রত্যেক নাগরিকের, এরকমটাই চাইব। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আমি নমস্কার জানাবো এবং সেই সঙ্গে সঙ্গে হ্যান্ডশেকও করবো, করমর্দন করবো। তার কারণ আমার সহকর্মীও এবং সেই সঙ্গে সঙ্গে সমকর্মী। আর সেই কারণেই আজকে বেশ কিছু ইস্যু উঠে এলো, বেশ কিছু বিষয় উঠে এলো, আর সেই সমস্ত বিষয়গুলো আমাদের পরবর্তীতেও কিন্তু চলে আসতে থাকবে। তার কারণ ভোটের বাজার যথেষ্ট গরম, এমনিতেই তাপমাত্রাও জানান দিচ্ছে প্রচুর গরমের। বাইরে যেমন গরম রয়েছে, সেই গরমের মধ্যে সুস্থভাবে ভোট দিতে হবে সকলকে।
সুতরাং সবাই সুস্থ থাকবেন এই প্রচণ্ড গরমে, বেশি করে জল খান। আর যাদের এই ভোটের বাজারে বেশ খানিকটা মাথা গরম হচ্ছে, মুখ দিয়ে বেশ গরম গরম কথা বেরোচ্ছে, তাঁদেরও একটু জল খাওয়ার অনুরোধ করব। আজকের মুখোমুখি এই পর্যন্তই। নমস্কার।